মঞ্চে আসীন আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের গণ আন্দোলনের অত্যন্ত প্রাজ্ঞ এবং প্রবীণ নেতা প্রাক্তন বিধায়ক শ্রদ্ধেয় নকুল দাস মহোদয়, ত্রিপুরা তফসিলি সমন্বয় কেন্দ্রের সভাপতি কমরেড রতন ভৌমিক, প্রাক্তন বিধায়িকা গৌরী দাস এবং আরও যারা সম্মানিত ব্যক্তিত্বরা এখানে উপস্থিত আছেন এবং এখানে সভা সুন্দর উন্নয়ন সমিতি এবং আমাদের রাজ্যের তফসিলি তথা দলিত অংশের জনগণের অধিকার রক্ষায় যারা বিভিন্ন সংগঠনে যুক্ত আছেন, সংগ্রামী বন্ধুগণ, ভাই ও বোনেরা, আমি প্রথমেই আপনাদের সকলকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে এবং আমি দলিত বা তফসিলদের মতোই আমাদের দেশের মধ্যে আরেকটা অংশের সবচেয়ে পশ্চাৎপদ উপজাতি তথা আদিবাসী অংশের মানুষের একটা দেশব্যাপী লড়াইয়ের একটা মঞ্চ আছে, আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ। আমি সেই মঞ্চের জাতীয় আহ্বায়কও। এই মঞ্চের তরফ থেকেও এবং আমার নিজের তরফ থেকেও আপনাদের আজকের এই ৪১তম প্রতিষ্ঠা দিবসে আপনারা যারা উপস্থিত সকলকে এবং এই সভার মাধ্যমে ত্রিপুরা রাজ্যে আপনাদের সংগঠনের বা এই অংশের সমস্ত জনগণকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভা, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা উঠে এসছে আমার আগের পূর্বতন বক্তাদের কাছ থেকে এবং দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক গতি প্রকৃতি যেদিকে গড়াচ্ছে সেদিক থেকে শুধু তফসিলি বা সভা সুন্দর আদিবাসী সে অংশের মানুষের যে আজকের পরিণতি শুধু তার মধ্যে সীমাবদ্ধ না, গোটা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা অর্থনৈতিক পিছিয়ে পড়া, তার উপরে যে ধরনের তার অধিকারের উপরে নানাভাবে হামলা নেমে আসছে, এই বিষয়গুলো আরও বিশদে আলোচনা করা দরকার এবং শুধু আলোচনা নয়, কিভাবে সমাজের এই দরিদ্র, নিপীড়িত এবং দলিত অংশের মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে পারি, তার জন্য আমাদের লড়াই সংগ্রাম এবং সেই লড়াই সংগ্রামকে সুচারুভাবে গড়ে তোলার জন্য আমাদের সংগঠনগুলোকে আরও শক্তিশালী করা দরকার। তো এই বিষয়ে বলতে গিয়ে, যেহেতু আমরা ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের সংবিধান প্রণেতা, তার ছবিকে সামনে রেখে তাকে সাক্ষীর কথা বলছি, তার বক্তব্য অনুসরণ করে কিছু কথা বলা দরকার। আমরা গর্বিত যে আমাদের দেশের এই সংবিধান প্রণয়নে এরকম একটা অংশের ঘর থেকে আসা একজন ব্যক্তিত্ব তিনি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তিনি যখন 1950 সালে এই খসড়া সংবিধানের খসড়া তিনি পেশ করতে যান আনুষ্ঠানিকভাবে, এবং তার আগেও যখন তার ড্রাফট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা গ্রহণ করে, যেটাকে নিয়ে বর্তমান বিজেপি সরকার খুব ডাকডোল দিয়ে পেটাচ্ছে। 1949-এর 26শে নভেম্বর এটাকে
সংবিধান দিবস হিসেবে উদযাপন করছে। যদিও 19 নভেম্বর সেদিন এই ড্রাফট ওই কমিটি গ্রহণ করেছে, কিন্তু সংবিধান সেদিন থেকে চালু হয়নি। সংবিধান চালু হয়েছিল 1950 ইংরাজির 26শে জানুয়ারি, যেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে এই কদিন আগেও মহাসমারোহে আমরা প্রতিপালন করেছি। তো এটা প্লেস করতে গিয়ে তিনি একটা কথা বলেছেন ডক্টর আব্দুল আম্বেদকর, যে হ্যাঁ, আমাদের সংবিধানের মধ্য দিয়ে আমরা এদেশের নাগরিকদের যে পলিটিক্যাল ইকুয়ালিটি, অর্থাৎ রাজনৈতিক দিক থেকে এক ধরনের সমতা আমরা দিচ্ছি। মুকেশ আম্বানিরও 1 ভোট, ওই আদানি তারও 1 ভোট, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তারও 1 ভোট, নরেন্দ্র মোদী তারও 1 ভোট, যদিও নরেন্দ্র মোদীর দলের লোকরা 1 ভোট না বহু ভোট দেন এখন। আর আমরা যারা খেতে খামারে কাজ করি, দলিত হোক, আদিবাসী হোক, ভিক্ষুক হোক, যদি নাম থাকে ভোটার তালিকাতে, তাদের 1 ভোট। এই কথাটা শুনতে খুব ভালো লাগে, বলতেও কি ভালো লাগে। বাহ, দারুণ সংবিধান। রাজা, মন্ত্রী, সেপাই, উজির, নাজির সবারই 1 ভোট। এবং এদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিধায়ক, এমপি তাদের নির্বাচিত করার ক্ষেত্রে তারা ভূমিকা নেন। এটা ঠিক। ডক্টর আম্বেদকর বলেছিলেন যে রাজনৈতিক সমতা তথাকথিত সমতা হলে কিন্তু সামাজিক সমতা নেই। সোশ্যাল ইকুয়ালিটি এই সংবিধানের মধ্য দিয়ে, এটা প্রায় ওনার আক্ষেপও বলেছে যে এটা দিতে পারে। অর্থাৎ এই দেশের একজন পুঁজিপতি, ধর্মীয় গুরু, আর সেই জায়গায় এখন নতুন গুরু ভারতীয় জনতা পার্টি বা বুর্জোয়া দল, তাদের কায়েমি স্বার্থ রক্ষার জন্য যেটা নতুন তারা উদ্ভাবন করেছেন, এটা হলো রাজনৈতিক মাফিয়া। এই কদিন আগেও যে ভোট হয়ে গেল, এই রামনগরের বা কৃষ্ণনগরের বা রানীর বাজারের, এরকম রাজনৈতিক গুন্ডা একজন, সে একাই 50টা ভোট দিয়ে দিতে পারে। ভোট না করেও সে বিনা ভোটে একটা বিধানসভা কাউন্সিলর তিনি জিতিয়ে দিতে পারেন। তাহলে ওই গরিব মানুষের 1 ভোট সমতা, তার যে ক্ষমতার সাথে যারা অর্থ বলে, ধন বলে এবং অন্যান্য শক্তিতে যারা বলিয়ান, সবাই এক হলো না। কাজেই এই সমতা আনতে গেলে পরে তাহলে অর্থনৈতিক সংস্কার চাই। যারা দলিত, নিপীড়িত, তথাকথিত সমাজের এই নিচুতলার মানুষ, সংবিধানকে দেখতে হবে কিভাবে তাদের সেই সোশ্যাল ইকুয়ালিটি, সামাজিক ন্যায়, এটা প্রতিষ্ঠিত করা যায় তা দেখতে হবে। এবং এটা করতে গেলে পরে আমাদের শিক্ষা কর্মসূচি, অর্থনৈতিক কর্মসূচি সব জায়গাতে সে পরিবর্তন আনতে হবে। আমরা কদিন বাদেই আমাদের সংবিধান গ্রহণের
75তম দিবস উদযাপন করব আমরা, বা 75 বর্ষ উদযাপন করব। কিন্তু আমাদের দেশের স্বাধীনতার বয়স বাড়লেও, সভ্যতার বয়স বাড়লেও, এই যে লক্ষ্যগুলো, এটা যেন ক্রমশ, যে ব্যবধান ছিল 1947 ইংরাজিতে, এই ব্যবধান তো ধীরে ধীরে কমে আসার কথা, এই ব্যবধানগুলো যেন আরো বাড়ছে। একদিক থেকে ধনী গরিবের মধ্যে বৈষম্য, আরেক দিক থেকে সমাজের এই দুর্বলতর অংশের মানুষের সাথে অন্য অংশের মধ্যে বৈষম্য। তার জন্য দায়ী কারা? তার জন্য দায়ী যারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আছেন, যারা এই সংবিধানের মধ্যে যতটুকু এই ব্যবধানগুলো কমিয়ে নিয়ে আসার জন্য সেরকম উদ্যোগ গ্রহণ করতে পারতেন, সেরকম কর্মসূচি গ্রহণ করতে পারতেন। এটা এই নয় তাদের চেষ্টা ছিল, কিন্তু তাদের চেষ্টা সত্ত্বেও, অর্থাৎ তাদের অচেতনতায় এই বৈষম্য আরো বেড়েছে তা নয়, বরঞ্চ সচেতনতায় কায়েমি স্বার্থকে এবং বর্তমানে একচেটিয়া পুঁজি তাদেরকে আরো বেশি সুযোগ দেওয়ার জন্য যা কিছু অতীতে এই অধিকারগুলো একটু একটু হলেও, পুরোটা না হলেও যেগুলো অর্জিত হয়েছিল, এগুলো কেড়ে নেওয়া শুরু হয়েছে। এখানে নকুলদা বলেছেন যে সাবপ্ল্যানের কথা, ট্রাইবাল সাবপ্ল্যান বা এসসি সাবপ্ল্যান বা এসসি কম্পোনেন্ট প্ল্যান, এটা গেল শতাব্দীর, অর্থাৎ 1974-75 ইংরাজি থেকে এগুলো শুরু হয়েছিল। বামপন্থীদের সেখানে বিরাট যোগদান ছিল, সংসদের বাইরে লড়াইয়ে, এবং বিশেষ করে 1977 পশ্চিমবাংলায় বামপন্থী সরকার, কমরেড জ্যোতি বসুর নেতৃত্বে ত্রিপুরার যে বামফ্রন্ট সরকার, কমরেড নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে, কেরালায় সেই 50-এর দশকের মাঝামাঝি থেকেই অল্প সময়ের জন্য হলেও কমরেড EMS নাম্বুদ্রিপাদের নেতৃত্বের সরকার, তারা অর্থনৈতিক ক্ষেত্রেতে, ভূমি সংস্কারের ক্ষেত্রেতে এবং এই সমাজ সংস্কারের ক্ষেত্রেতে যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন, সেগুলো জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী তাদের অন্তত কিছুটা প্রগতিশীল মুখ দেখাতে গিয়ে তার কিছু কিছু করে তার অনুসরণ করেছিলেন। তা থেকেই এই সাবপ্ল্যান আইডিয়া এসেছিল, এবং সেখানে উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হলো দেশের তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি এই তাদের জনসংখ্যার অনুপাতে, প্রপোর্শনে বাজেটের অর্থ বরাদ্দ হবে। তার উপর ভিত্তি করে সেখানে নানা ধরনের কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে, বিশেষ করে শিক্ষা, ভূমি সংস্কার, জীবিকার উন্নয়ন, এগুলো। যদিও তখনকার সে ট্রাইবাল সাবপ্ল্যান বা এসসি কম্পোনেন্ট প্ল্যান যে বরাদ্দ হতো, আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের খাতে সেই পরিমাণ অর্থ বরাদ্দ হতো না, আর বরাদ্দ হলেও অর্থ বছরের শেষে বাজেটে বরাদ্দকৃত অর্থ পুরোটা রিলিজ হতো না, আর যে অর্থগুলি বরাদ্দ করা হতো এগুলো খরচ হতো না, নয়চে হতো। সেই জায়গায় বামপন্থী শাসিত রাজ্যগুলোর মধ্যে একটু ব্যতিক্রম ছিল, যে কারণে কেরালাতে আজকে এবং পশ্চিমবাংলাতে এবং ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়তে তফসিলি জাতি অংশের জনগণ এবং তফসিলি উপজাতি অংশের জনগণের তাদের এই আর্থ সামাজিক ক্ষেত্রেতে যুগান্তকারী সেই উন্নয়ন লক্ষ্য করেছি।
100% না হলেও আজকে এই অংশের জনগণের মধ্যে যা উন্নয়ন, সেই কর্মসূচিগুলি নেওয়ার ফলে। কিন্তু এই সরকার আসার পর, বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিজেপি সরকার আসার পর, আমাদের দেশে শ্রমজীবী অংশের মানুষের অন্যান্য সমস্ত অধিকার যেমন কেড়ে নেওয়া হচ্ছে, তো স্বাভাবিকভাবেই সেই জায়গায় সমাজের সবচেয়ে দুর্বল অংশের মানুষ যখন ঝড় হয়, তুফান হয়, বড় গাছপালা তারও ক্ষতি হয়, লতা গুল্ম সেটাও ক্ষতি হয়, এগুলো প্রায় নিচ্ছিন্ন হয়ে যায়। বড় গাছ উপড়ে পড়ে বা ভেঙে পড়ে, লতা গুল্ম দেখা যায় না, কিন্তু এগুলো একেবারে উপড়ে চলে যায়। তো স্বাভাবিক সমাজেও তাই, অন্যান্য অংশের মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এই ক্ষতির বহর সমাজের এই দুর্বলতর অংশের মানুষের উপরে এটা বহুমুখী এবং ব্যাপকতর। এবং কিভাবে নরেন্দ্র মোদী সরকার আসার পর এগুলো যে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, একদিক থেকে সংবিধানের যতগুলো স্তম্ভ যা মানুষকে গণতান্ত্রিক অধিকার বা সুরক্ষা দেয়, আমাদের সংবিধানের যে ধর্মনিরপেক্ষ কাঠামো এটাকে দুর্বল করছে। তারা প্রায় প্রকাশ্যে বলছে যে এই মানে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ শব্দটা উঠিয়ে দেবে, যদি ওই পদক্ষেপ এখনো নেয়নি। কিন্তু এরা যদি আবার ক্ষমতা আসতে পারে, এটা থাকবে না। বহুত্ববাদ অর্থাৎ প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার আমাদের সংবিধান নিশ্চিত করেছে। এখন সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই এরা দেশদ্রোহী। সেই ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামীদের যে ধারায় ওই কালাপানির পারে পাঠানো হতো আন্দামান নিকোবরের সে অন্ধকার জেলে, আজকে সেই ধারায় সমাজকর্মী, বিরোধী রাজনৈতিক দলকে জেলে পোড়া হচ্ছে, বিনা বিচারে মারা যাচ্ছে। দুর্বল করে দেওয়া হচ্ছে আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো। রাজ্যের বিধানসভা তার কোনো এখন এখতিয়ারে নেই, কোনো অধিকারে নেই, সব সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছে। হ্যাঁ, সংবিধান কতগুলি ভাগ করে দিয়েছে, কতগুলো বিষয় যুগ্ম তালিকাতে। একা কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে না, রাজ্যের সাথে কনসাল্ট করবে। কতগুলো বিষয় রাজ্য তালিকায়, কিন্তু মোদী সরকারের কাছে রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, সব তালিকায় একটা, এটা প্রাইম মিনিস্টার অফিসের তালিকা। ওখানে বসে তার কিছু আমলা, পছন্দের আমলা যা করবেন তাই করছেন। এই যে কৃষি আইন তৈরি করা, শ্রম আইন ভেঙে দেওয়া, সাবপ্লেন ভেঙে দেওয়া, সব তাই। সাবপ্লেন উঠিয়ে দিচ্ছে, আগের যে প্ল্যানিং কমিশন উঠিয়ে দিয়েছে। প্ল্যানিং কমিশন উঠিয়ে দেওয়া মানে হলো প্ল্যানিং মানে প্ল্যান, কাজে প্ল্যানিং উঠে গেলে পরে সাবপ্লেন থেকে থাকবে। আর এখন বলছে যে না, এই গভর্নমেন্টের কাছে প্ল্যান নন প্ল্যান নেই, সবই প্ল্যান। খুব ভালো। আবার নির্বাচনে ভোট টানার জন্য, দুর্বল অংশের মানুষকে খুশি করার জন্য বলছে, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে অর্ডার দিচ্ছে যে এসটি এসসি অংশের মানুষের জন্য সেই জনসংখ্যার অনুপাতে বরাদ্দ করো। আমার কাছে এই মুহূর্তে এবারের যে প্ল্যান, এবারের যে বাজেট হলো, তার মানে কত টাকা মানে এসসি খাতে হয়েছে আমার কাছে নেই, কিন্তু আদিবাসী মঞ্চের তরফ থেকে আমাদের এই একটা বাজেট পেশ হওয়ার পরেই আমরা একটা আলোচনা করেছি, একটা অনলাইন ডিসকাশন। তো সেই জায়গায় আমাদের দেশে 2011-র যে আদমশুমারি সেন্সাস,
সেই সেন্সাস অনুসারে তফসিলি উপজাতি জনসংখ্যা হলো 8.6%, আর তফসিলি জাতি জনসংখ্যা হলো 15%। তো এবছর বাজেট হয়েছে, নির্মলা সীতারামন এবার তো বাজেট অর্থে যেরকম ভাবে বাজেট পেশ করা হয় সেটা হয়নি। এটা শনির পাঁচালী লক্ষ্মী পাঁচালী পড়ার মতো কিছু পাঁচালী করেছে। বাজেট হলো কোনো একটা অর্থ বছরের 22-23 অর্থ বছরের বাজেট পেশ হয়েছে, আর নরেন্দ্র মোদী অর্থমন্ত্রী বলছেন কি জানি অমৃতকালের ইয়ে, হ্যাঁ না মৎস্য তো এখানে, হ্যাঁ অমৃতকালের জন্য বাজেট নাকি। অমৃতকাল কি 2047 ইংরাজির অব্দি নাকি এই বাজেট হয়েছে। আরে বাবা, তুমি বাজেট প্লেস করলে 22-23, 2047 থেকে আসলো? মানে অমৃতকাল অর্থাৎ বয়স হয়ে গেলে পরে যখন বয়স্ক লোকরা কাজকর্ম থাকে না, ইষ্ট নাম জপ করতে শুরু করে আর পরকালে চলে যাব। নরেন্দ্র মোদীরও তাই, অমৃতকাল মানে পরকালে চিন্তা শুরু হয়ে গেছে, আর বেশি দিন থাকবে না। তো সেই বাজারে দেখলাম এবার বলছে একটা জায়গাতে নির্মলা সীতারামন 39 লক্ষ কোটি টাকার বাজেট। তো 39 লক্ষ কোটি টাকার যদি 8.6% যদি হয়, নাই করে এসটি বাজেট হতে পারে প্রায় 2 লাখ, আর এসসি পপুলেশন হলো 15%। আমি হিসাব করে দেখলাম এটা হয় 4,35,000 কোটি টাকা। এই এসসি বাজেট হওয়া দরকার, এসসি কম্পোনেন্ট প্ল্যান বলে তারা এখন। এবং তার মন্ত্রী বানানো হয়েছে ত্রিপুরা রাজ্যের এই ভদ্রমহিলাকে সোশ্যাল জাস্টিস মিনিস্টার। কি জাস্টিস তিনি করবেন এবং তিনি আসলে এগুলি বুঝেন কিনা আমি জানি না। যে হোক, মাননীয় মন্ত্রী বুঝেন না কথা তো বলবো না। তো আমরা যদি গত বছরের যে তাদের বাজেট এক্সপেন্ডিচার আমরা দেখি, বরাদ্দ তো হয়নি, এই প্রপোর্শনে বরাদ্দ তো হয়নি। তারপরও যে বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ এগুলি রিলিজ করা হয়নি। আর খরচে দেখানো হয়েছে এই এসটি কম্পোনেন্ট প্ল্যান থেকে হাইওয়ে নির্মাণে। আরে হাইওয়ে নির্মাণে যদি ট্রাইবেল ওয়েলফেয়ার টাকা খরচ হয়, হাইওয়েকে শুধু ট্রাইবেল, হ্যাঁ ঠিক আছে, হাইওয়েতে ট্রাইবেলরাও ইয়ে করে, এসসিরাও করে, কিন্তু এটা তো প্রায়োরিটি হতে পারে না, অগ্রাধিকার হতে পারে না। অগ্রাধিকার কি হবে? অগ্রাধিকার হবে 1 নম্বরে শিক্ষা। কারণ দুর্বলতর অংশের মানুষের, তার শিশুদের, নতুন প্রজন্মকে যদি ঠিক সেরকম ভাবে শিক্ষা না দেওয়া যায়, তার ক্যাপাসিটি এটাকে না বাড়ানো যায়, তার যে সহায় সম্পদ আছে এটাকে রক্ষা করার জন্য এবং সেই সম্পদে ভ্যালু অ্যাড করার জন্য, এটাকে সমৃদ্ধ করার জন্য তাকে যদি সে সুযোগ তৈরি করে দেওয়া হয়, কি হবে? কিছু হবে না। এবং সেই কারণেই আজকে আম্বেদকর যে আশঙ্কা প্রকাশ করে গেছেন, এই আশঙ্কা আরো বেশি সত্য, আরো বেশি জ্বলন্ত হিসাবে, এটা শুধু তফসিলি উপজাতি বা তফসিলি জাতি না, গোটা সমাজকে আজকে গ্রাস করছে, দেশকে পিছিয়ে দিচ্ছে। তারপর চাকরি, তারা কি করলো? দেশে এসসি এবং এসটি কি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকগুলোতে, কি রাজ্যগুলো। আমরা যখন ত্রিপুরাতে
সরকার আমরা ছিলাম, আমরা বলতাম এটাকে 100 পয়েন্ট রোস্টার। 100 পয়েন্ট রোস্টার মেনে এগুলি ফিল আপ করার ব্যবস্থা হতো। এখন 100 পয়েন্ট রোস্টারের কোনো বালাই নেই। এবার দেখবেন আপনাদের মধ্যে অনেকে এই শিক্ষক কর্মচারীর এবং বিভিন্ন স্তরে থাকতে পারেন। এখানে একদিক থেকে সরকার খুব নাম কিনছে, কিছু কিছু লোক তাদের ভিতরে একটু উৎফুল্লের ভাবও দেখেছি। ইদানিংকালে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও ত্রিপুরার সরকার কাতারে কাতারে অ্যাডহক প্রমোশন দিয়ে দিচ্ছে। কোনো কোনো দপ্তরে কোনো কোনো পোস্টকে একসাথে আপগ্রেডেশন দিয়ে করে দিচ্ছে। ভালো, ঠিক আছে। দীর্ঘদিন সুপ্রিম কোর্টে একটা কেস শেষ না হওয়ার কারণে এগুলো আটকে আছে। উচিত ছিল সরকার স্বতঃপ্রণীত হয়ে সুপ্রিম কোর্টে দরবার করে, যেহেতু তাদের তো ডাবল ইঞ্জিনের সরকার, এখানে ইঞ্জিন স্টার্ট দিলে দিল্লির ইঞ্জিনও ধোঁয়া বের হয়, তাহলে ডাবল ইঞ্জিনের সরকার ব্যবস্থা করে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করা। কোর্টকে তো আর নির্দেশ দেওয়া যায় না। এই যে সংরক্ষণ নিয়ে, প্রমোশন নিয়ে যে আটকে আছে, এটা ক্লিঞ্চ করা। কারণ সুপ্রিম কোর্ট এর আগে সংরক্ষণের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু রাজ্য সরকারগুলোর তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের কোনো কোনো মন্ত্রক থেকে এর বিরুদ্ধে গিয়ে আবার এটা স্টে হয়েছে। ঠিক আছে, দীর্ঘদিন প্রমোশন না হওয়া এক ধরনের স্ট্যাগনেশন। সরকার উচিত ছিল যে এরকম হচপচ গোজামিল না করে এটা যাতে ক্লিয়ার হয়ে আসে, একটা ক্লিয়ার ম্যান্ডেট নিয়ে সমস্ত অংশের মানুষ যাতে সেই জাস্টিসটা পায়। এটা করলো না, এখানে কাতারে কাতারে প্রমোশন। আমিও দেখলাম আমাদের বামপন্থী সমর্থক কিছু কর্মচারীর সঙ্গে কথা বলে, এরাও বলছে না খুব ভালো হয়েছে, সবাই তো খুশি। আমরা কি খুশি? এখানে যে সমস্ত কারণে এগুলো আটকে ছিল, এগুলো যদি ক্লিঞ্চ করে যদি ভালো হতো, হয়নি। তো কেন এই প্রতিবন্ধকতা? এসসি এসটি প্রমোশনের বিরুদ্ধে একটা প্রবণতা দেখা গেছে। মহামান্য আদালতের বিরুদ্ধে তো কথা বলা যায় না সেরকম ভাবে। কেউ যদি আবার আমার বক্তব্য দিয়ে গিয়ে ঠুকে দেন, আবার মামলা চলতে হবে। তো দেখা যায় এসসি এসটি প্রমোশনের ফলেই একটা প্রবণতা হলো, এটাকে স্টে করার প্রবণতা খুব বেশি। আমি কোর্ট বায়াসের কথা বলছি না, কিন্তু প্রবণতা। আমি দীর্ঘদিন প্রশাসনের সাথে যুক্ত থাকার সুবাদে আমার যে অভিজ্ঞতা হয়েছে। আবার এদিকে পার্লামেন্টে কি অতীতের কংগ্রেস সরকার বা আজকের বিজেপি সরকার, তারাও বলছে না যে না, বাইরে এই দলিত বা উপজাতিদের প্রমোশন নিয়ে মাথা না কামালেও, এটা ক্লিঞ্চ করার ব্যবস্থা না করলেও, কিন্তু ভোট আসলে পরে তখন কুম্ভীরাস্ত্র ঠিকই ফেলে, প্রমোশন তুলে দেওয়ার কথা বলে না। কারণ ভোট দরকার, ক্ষমতা দরকার, সত্তায় যেতে হবে। তো আমরা বামপন্থীর তরফ থেকে আমরা সোচ্চার হয়েছিলাম। এখন আমরা দাবি করছি দলিত শোষণ মোর্চার তরফ থেকেও এবং আদিবাসী অধিকার রাষ্ট্র মঞ্চের তরফ থেকেও, যে সংরক্ষণের জন্য একটা আইন হোক পার্লামেন্টে, এবং সেই আইন সংবিধানের 9ম তফসিলে অন্তর্ভুক্ত করা হোক। 9ম তফসিলে অন্তর্ভুক্ত হলে পরে কোর্ট চ্যালেঞ্জ করতে পারে না, কোনো কোর্টে এটাকে আর মামলা করতে পারে না, কোর্ট এখানে না ঘোরাতে পারে না। কেন করছে না এগুলো? তার সাথে নকুল দাও বলেছেন
অন্ধ্রে এবং কর্ণাটকে একটা আইন হয়েছিল, কিন্তু সে আইন হলে তো হবে না, সরকারের তো রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। তো আমরা দাবি করছি যে ট্রাইবাল সাব প্ল্যান এবং এসসি কম্পোনেন্ট প্ল্যান এটাকে আবার রেস্টোর করা হোক এবং এটা আইন হোক, কেন্দ্রীয় আইন। এই জনসংখ্যার অনুপাতে বরাদ্দ হবে এবং সেই বরাদ্দ হবে নন ল্যাপসেবল, অর্থাৎ এসসি খাতে এসটি খাতে শুধু কেন্দ্র না, রাজ্যগুলোও যাতে বাধ্য হয় আইন হলে হতে হবে সেরকম বাজেট তৈরি করতে। আর কোনো কারণে আমলার নিষ্ক্রিয়তা, অনিচ্ছার কারণে বা অন্য কোনো কারণে যদি সেই অর্থ বছরে যদি ব্যয় না হয়, এটা নন ল্যাপসেবল থাকবে, এটা ফেরত যাবে না। যদি আম্বেদকরের সেই স্বপ্ন বা সেই খ্যাত পূরণ করে সমাজকে একটা সাবলীল, একটা ব্যালেন্স যদি আনতে হয়, এটা জরুরি। তো আমি বলতে চাই যে আপনাদের সম্মেলন সামনে এই কথাগুলো আলোচনা করতে হবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে রাজ্যে যদি গণতন্ত্র থাকে তখনই আপনি এই কথাগুলো বলার সুযোগ পাবেন। গণতন্ত্র যখন থাকে না তখন তো আপনি ঘর থেকে বেরিয়ে আবার সে ঘরে ঢুকতে পারবেন কিনা, আবার ঘরে ঢুকলে পরে সে ঘর থেকে বেরোতে পারবেন কিনা, আজকে তো এটারই সংকট। কাজে সেই জায়গায় রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, এটার সাথে অধিকার আদায়ের সংগ্রাম, দুটোকে একসাথে মিলিয়ে আরো বেশি সংখ্যক মানুষকে যুক্ত করে আমাদের এই লড়াইয়ে একসাথে এগোতে হবে। এবং সেখানে শুধু আমরা তফসিলি উপজাতি অংশের মানুষ শুধু আমরাই বললে হবে না, এই জায়গাতে সমস্ত অংশের মানুষকে এই লড়াইয়ে সামিল করতে হবে। রাজ্যে একটা নতুন একটা হাওয়া বইতে শুরু করেছে, এটা অস্বাভাবিক ঘটনা না। এই যে গতকাল বিজেপির কয়েকজন বিধায়ক পদত্যাগ করেছে, আরো কিছু নানা রকম ছবি গল্প বেরোচ্ছে, সবটা সত্য বা মিথ্যা কতটুকু এটা ভবিষ্যৎ বলবে। অনেক সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে এ সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া কি। আমি বলছি প্রতিক্রিয়া দেখা যাক। আমরা বামপন্থীরা, সিপিআইএম গণতন্ত্রের স্বার্থে এই রাজ্যকে আবার পুনর্বার যাতে রাইট ট্র্যাকে চলতে পারে তার জন্য আমরা ক্ষমতার অলিন্দে আছি কি নাই, আমাদের লড়াই জারি আছে, থাকবে। কিন্তু সেই জায়গায় যে ঘটনাগুলি ঘটলো বা ঘটছে, এটা আনএক্সপেক্টেড কিছু না, এটি এক্সপেক্টেড। বর্তমান ত্রিপুরাতে শাসক দল এখানে কোন লড়াই সংগ্রাম করে তাদের এই শক্তি তৈরি হয়নি। সমস্ত সুবিধাবাদীরা এক জায়গাতে মিলিত হয়ে আর রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে মিথ্যা প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে এই সরকার এসছে। এটা যে একদিন টিকে আছে, এটাই তো আশ্চর্যের। এই সরকার যে একদিন টিকে আছে, এরা যে একসাথে এতগুলো ব্যাংক যে একসাথে এক পাল্লায় আছে, এটাই তো আশ্চর্যের। এবং ভেতর থেকে এই হেমারেজ, রক্তক্ষরণ বহু আগে থেকে শুরু হয়েছিল, এখন ব্লিডিং বাইরে থেকে শুরু হয়েছে। আমি বলেছি আগামী দিন এটা ব্লিডিং হতে হতে এটা রক্ত শূন্য হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবার সুন্দর উন্নয়ন সমিতির যারা বন্ধুদের কাছে আমার আবেদন থাকবে, রাজ্যের সমস্ত অংশের মানুষ আজকে ক্ষুব্ধ। শুধু আমরা দলিত বা উপজাতি অংশের মানুষ না, অন্যান্য অংশেরও। কাজেই এই যে মানুষের এই ক্ষোভকে সংহত করে গণতান্ত্রিক আন্দোলনকে আরো জোরদার করে
এই যে উদ্ভূত পরিস্থিতি, তার মানে আপনা আপনি সেগুলো এসে সব আমাদের ঘরে এসে ঢুকবে না, কিন্তু পরিস্থিতি এখনই অনুকূল হয়ে গেছে বলবো না, প্রতিকূলই বলবো, কিন্তু এই প্রতিকূলতার মধ্যে একটা অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, আরো হবে। আপনাদের 41তম প্রতিষ্ঠা দিবস থেকে গণতান্ত্রিক আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশ হিসাবে আগামী দিন সেই দায়িত্ব পালনে সভা সুন্দর উন্নয়ন সমিতিও সেই ভূমিকা গ্রহণ করবেন। এটাই হোক আজকে আপনাদের এই প্রতিষ্ঠা দিবসের শপথ বা অঙ্গীকার, এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের আজকের এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।